বেড়াতে এসেছি পুরী। আমি আর শচীন দুই বন্ধু। সমুদ্রের গায়ে একখানি হোটেল ছিল, সাগরপুরী। শচীন আগে একবার এখানে এই হোটেল এসে উঠেছিল। এবারও সে আমাকে নিয়ে সেখানে গিয়ে হাজির হলো। সাগরপুরীর ম্যানেজার দুঃখ প্রকাশ করে বললেন তার হোটেলে কোনো ঘরই নাকি আর খালি নেই। শচীন বললে, মশাই, আমি আপনাদের পুরনো খদ্দের, কিন্তু এখানে যখন ঠাঁই নেই তখন আমাকে বাধ্য হয়ে অন্য কোনো হোটেলে যেতে হবে। ম্যানেজার বললে, এবারকার পুজোর মরশুমে পুরীর কোনো হোটেলেই তিল ধারণের ঠাঁই নেই, আপনি যাবেন কোথায়? শচীন হতাশভাবে বললে, তাহলে এখন উপায়? ম্যানেজার খানিক ভেবে বললেন, আপনি যখন পুরনো খদ্দের তখন উপায় একটা কিছু করতে পারি, কিন্তু একটু কষ্ট করতে হবে। শচীন বললে, হোক কষ্ট, এই বিদেশ ডুবে চেনা জায়গা ছেড়ে অন্য কোথাও যেতে আমার মন সরছে না। ম্যানেজার বললেন, আমাদের রান্নাঘরের পাশে ছোট একখানা কুঠুরি আছে, সেখানে থাকতে পারবেন? শচীন বলল, হ্যাঁ, খুব পারবো। ম্যানেজার বললেন, তবে আসুন। একখানা কয়লা রাখবার কুঠুরির মতো খুব ছোট্ট ঘর, সমুদ্রের ধার, তবুও সেখানে কোনো আলো হাওয়া ঢোকে না। তার বদলে সর্বক্ষণেই সেখানে রান্নাঘরে নানা রকম গন্ধ, ধোঁয়া আর উত্তাপ এসে ঢোকে। বৈকাল হতে না হতেই শচীনের সহ্য শক্তি সব যেন নিমেষে ফুরিয়ে গেল। মাথা নেড়ে বললে, হুম, এ অসম্ভব, আমরা কেউ এখানে ইট পাথর নই, এখানে থাকলে মারা পড়ব। আমি বললাম, তাহলে যাবে কোথায়? শচীন বললে, গেলবার এই হোটেলের সবচেয়ে ভালো ঘরে আমি ছিলাম, এবারেও সেই ঘরেই আমার থাকতে স্বাদ হচ্ছে। আমি বললাম, তোমার স্বাদ তো ওই চাঁদ ধরার স্বাদের মতো, এ স্বাদ তো আর মিটবে না, কারণ সে ঘরে তো অন্য লোকের দখলে। শচীন মাথা চুলকাতে চুলকাতে বললে, সেটাই তো হচ্ছে সমস্যা। তখন বেলা 5:30। ওপর থেকে চা পানের জন্যে ঘন্টার আওয়াজ এলো। শচীন উঠে দাঁড়িয়ে বললে, চলো, খানিকক্ষণ ভালো করে গিয়ে গায়ের জ্বালাটা ঝুলিয়ে আছি। খাওয়ার ঘরের জানলা দিয়ে সমুদ্রের দিকে তাকিয়ে দেখি আকাশের মেঘের পর মেঘ জমেছে। চা পান শেষ হওয়ার আগেই সারা আকাশ মেঘের কাজলে এমন কালো হয়ে গেল যে তার ছাওয়ায় সমুদ্রের গাঢ় নীল রঙের একটুও চিহ্ন রইল না। চারিদিকে যেন অকাল সন্ধ্যা নেমে এলো। তারপরে বাজের বাজনা আর বিজলির রোশনাইয়ের সঙ্গে সঙ্গে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি শুরু হয়ে গেল। টেবিলের ধারে বসে যারা চায়ের পেয়ালায় চুমুক দিচ্ছিলেন, একে একে তাদের অনেকেই অদৃশ্য হলেন। আমরা দুজন ছাড়া আর সেখানে 3জন লোক তখনও সেই স্থান ত্যাগ করলেন না। তাদের একজন হচ্ছেন কলকাতার সওদাগরি অফিসের মাঝবয়সী বড়বাবু, আরেকজন হচ্ছে কলকাতার কোনো এক স্কুলের বুড়ো মাস্টারমশাই, এবং আরেকজন হচ্ছে কলকাতার কোনো কলেজের এক নব্য ছাত্র। জলঝরা অন্ধকার আকাশের দিকে তাকিয়ে আমি বললাম, এমনি বাংলার দিনে ভূতের গল্প বেশ জমে, কি বলো? নব্য ছাত্রী নাক ছিটকে বললে, না না, আমি তো ভূত মানি না। মাঝবয়সী বড়বাবু বললেন, আমি কিন্তু ওই ভূতটা মানি, জানেন, ভূতকে বড় ভয়ও করি। আমার বুকের ব্যায়াম আছে তো, তাই ভূতের গল্প শুনে আমার বুকটা কেমন ঢিপ 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 করে ওঠে। বুড়ো মাস্টারমশাই বললেন, আমি বাবা এই ভূতের গল্প শুনতে খুব ভালোবাসি, কিন্তু সত্যি ভূতের গল্প। শচীন এতক্ষণ কী যেন একটা ভাবতে ভাবতে অপরক চোখে বড়বাবুর মুখের পানে তাকিয়েছিল। এমন হঠাৎ মুখ খুলে বললে, আমি একটা খুব সত্যি ভূতের গল্প বলতে পারি, কিন্তু এই ভূতটাকে আমি নিজের চোখে দেখেছি। কিন্তু উনি যে ভূতকে ভয় করেন, তার উপরে নাকি ওনার আবার বুকের ব্যায়ামও আছে। বড়বাবু বুকে হাত দিয়ে বললেন, হ্যাঁ, অনেক দিনের ব্যায়াম, তো সত্যিকারের ভূতের গল্প শুনলে হয়তো আমি ভিমড়ে যাব। নবছাত্রটি বাঁকা চোখে বড়বাবুর দিকে তাকিয়ে বললেন, শুনুন, আমি তো ভূত ভূত মানি না, কিন্তু সময় কাটাবার জন্য হ্যাঁ, ভূতের গল্প তো শোনা যেতেই পারে, বেশ, আমি রাজি আছি। মাস্টারমশাই বললেন, ভোটে ভোটে গল্প শোনার লোকই তাহলে বেশি হলো দেখছি, আপনার সত্যি ভূতের গল্পটা কি বলেই ফেলুন। চাকর ঘরের ভেতরে আলো জ্বেলে দিয়ে চলে গেল। বড়বাবু হতাশ চোখে একবার সকলের মুখের দিকে তাকিয়ে চেয়ার টেনে একবারে আলোর কাছে সরে এসে বসলেন। শচীন গল্প বলতে লাগলো। আকাশ তখনও মেঘ, বিদ্যুৎ আর বৃষ্টি গল্পে ভালো করেই বেশ জমিয়ে তুলেছে। গল্পের নায়ক হচ্ছে আমি, কিন্তু গল্পের ঘটনাস্থলের নাম আমি এখন বলবো না। সত্যি ভূতের গল্পের ঘটনাস্থলের নাম বলতে নেই, তবে একটা শুনে রাখুন, এই গল্পের ভূতটিকে দেখেছিলাম এই হোটেলের মতোই আরেকটা হোটেলে। বড়বাবু চমকে উঠে বললেন, তাই নাকি? আগে হ্যাঁ, সেবারও আমি পুজোর সময় বেড়াতে বেরিয়ে সেই হোটেলেই গিয়ে উঠেছিলাম। আমি যে ঘরখানি পেলাম সেখানে বেশ বড় সড়ো, তার 5টা জানলা, 2টি দরজা। ঘরখানি হোটেলের দোতলায়, আর ঠিক সিঁড়ির ডান পাশে। বড়বাবু বিড়বিড় করতে করতে বললেন, হোটেলের ওই দোতলায়, মানে সিঁড়ির ডান পাশের ঘর? হ্যাঁ,
ঘরের ভিতরকার বর্ণনাও একটু দিতে পারি, সত্যি গল্প কি না। মানে দক্ষিণ দিকে ছিল একখানা লোহার খাট, আর একদিকে দুটো আলমারি, আর একদিকে ছিল চৌকো আয়না বসানো একটা ড্রেসিং টেবিল, তার সামনে একখানা কাঠের চেয়ার। সে ঘরে একখানা চেয়ারও ছিল বটে। একটা দরজার মাথায় কুইন ভিক্টোরিয়ার ছবি ছাড়া আর কোনো কিছুরই ছবি ছিল না। মাস্টারমশাই অধীরভাবে বললেন, ভূত কোথায় মশাই? হ্যাঁ, আরে ভূত কোথায়? এ তো দেখছি ঘরের বর্ণনা করছেন। যদিও ঘটনাস্থলের নাম বললুম না, তবুও ঘরের বর্ণনাটা আপনারা শুনে রাখুন। বিদেশের কোনো হোটেলে এরকম ঘর দেখলে আগে থাকতেই সাবধান হতে পারবেন। এখন শুনুন, সেই ঘরখানার ভিতরে দিনের বেলাটা আমার দিব্যি আরামে কেটে গেল, কিন্তু ঘরের ভেতরে সন্ধ্যার অন্ধকার যেই নেমে এলো, অমনি কেন জানি না আমার মনটা কেমন ছ্যাঁত ছ্যাঁত করতে লাগলো। সন্ধ্যার সঙ্গে সঙ্গে কী যেন একটা অজানা ভয়ে পা টিপে টিপে সেই ঘরের ভেতরে সে ঢুকে পড়লো, যেন সেই অদৃশ্য একটা বিভীষিকা ছায়ার মতন আমার পিছনে পিছনে ফিরতে লাগলো। যেন দেখা যাচ্ছে না এমন দুটি স্থির আড়ষ্ট চোখ ঢ্যাপ ঢ্যাপ করে আমার পানে তাকিয়ে রইল। আমি ভীতুলোক নই, তবু কিছুতেই মন থেকে ভয় ভাবটা তাড়াতে পারলুম না। মনকে প্রবোধ দিলুম, অন্য মনস্ক হওয়ার জন্য বারে বারে চেঁচিয়ে গান গাইতে লাগলুম, কিন্তু মন আমার শান্ত হলো না। তখন তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে ঘুমিয়ে পড়ে এই অজ্ঞাত ভয়টাকে ভোলবার চেষ্টা করলুম। ঘুম আমাকে সব কিছু ভুলিয়ে দিল বটে, কিন্তু বেশিক্ষণের জন্য নয়। গভীর অন্ধকারের ভিতরে হঠাৎ আমার ঘুমটা ভেঙে গেল। জেগে উঠে বুঝলুম আমার ঘুম স্বাভাবিকভাবে ভাঙেনি। ঘরের ভিতরে কিছু একটা বিপদ এসে উপস্থিত হয়েছে। এই কথাটা তখনই আমার মনে হলো। বাইরে তখন অবিরামভাবে চলছে বজ্রের হুঙ্কার, সমুদ্রের গর্জন, বৃষ্টির ধারার কান্না আর ঝোড়ো হওয়ার হাহাকার। দমকা বাতাস মাঝে মাঝে ঘরের ভিতরে এসে ঠান্ডা জলের ছিটে ছড়িয়ে দিয়ে যাচ্ছে। মাস্টারমশাই রুদ্ধশ্বাসে বলে উঠলেন, ও কি মশাই, এমন জায়গায় এসে থামলেন কেন? বড়বাবু ভয়েতে দুটো চোখ মুদে ফেললেন, আর আমার বুকের ভেতরটা কেমন যেন ঢিপ ঢিপ করছে। ছাত্রটি বললেন, শুনুন, ওসব ভূত ফুত কিন্তু আমি মানি না। শচীন আবার বলতে আরম্ভ করলে, কোথাও একটি পাথা নড়ার শব্দ নেই এবং রাত করছে ঝাঁঝা। আগেই বলেছি আমার ঘুম ভাঙলো গভীর অন্ধকারের ভিতরে, কিন্তু আপনারা বুঝতে পারবেন কিনা জানি না, সে অন্ধকার কালো অন্ধকার নয়, সে যেন আলোময় একটা অন্ধকার। কারণ ঘরের ভিতরে বাতি জ্বলছিল না, খোলা জানালা দিয়ে একটুও চাঁদের কিরণ আসছিল না, তবুও অন্ধকারের ভিতরে বায়োস্কোপের ছবির মতো স্পষ্ট হয়ে উঠল ঘরের ভেতরে সেই ড্রেসিং টেবিলটা। আমি স্তম্ভিতভাবে দেখলুম টেবিলের আয়নার সামনে আমার দিকে পিছন ফিরে চেয়ারের উপরে বসে আছে এক অজানা লোক। আয়নার ভিতরে তার মুখও আমি ভালো করে দেখতে পেলুম, সম্পূর্ণ অজানা মুখ। তার নাকের তলায় দুর্গা ঠাকুরের রসুলের মতো মস্ত বড় একখানা গোঁফ, আর তার ভয়ঙ্কর দুটো চোখ যেন জ্বলন্ত ভাটার মতো। তার ডান হাতে একখানা চকচকে খুর, আর সেই খুর দিয়ে সে নিজের গলা নিজেই কাটছে। হঠাৎ ফিনকি দিয়ে রক্ত ছুটলো এবং সঙ্গে সঙ্গে সেই ভয়ানক দৃশ্যটি আবার মিলিয়েও গেল। ঘর আবার সেই অন্ধকার, এবং সেই অন্ধকারে কার পায়ের শব্দ আমি পেলুম। কে যেন ড্রেসিং টেবিলের দিক থেকে আমার বিছানার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি আর স্থির থাকতে পারলুম না, এক লাফে বিছানা ছেড়ে নেমে কোনো রকমের দরজা খুলে বাইরের দিকে আমি পালিয়ে গেলুম। পরের দিন সকালে খোঁজ নিয়ে জানলুম সেই হোটেলের 3 নম্বর ঘরে একজন লোক আত্মহত্যা করেছিল, কিন্তু হোটেলের ম্যানেজার আমার কাছে কোনো মতেই সে কথা স্বীকার করলো না। বড়বাবু হঠাৎ চেয়ারের উপরে আর হয়ে করে হাঁপাতে হাঁপাতে চি করে বলতে লাগলেন, আমার বুকটা কেমন ঢিপ ঢিপ করছে, আমি মনে হচ্ছে ভীম দিয়ে যাবো। মাস্টারমশাই নব্য ছাত্রটি ব্যস্ত হইলেন, তাদের কাছে ছুটে গেলেন। শচীন উঠে দাঁড়িয়ে বললেন, এখন দেখছি ওর সামনে ভূতের গল্পটা বলা আমার বোধহয় উচিত হয়নি। রাত তখন 9:30। আমি আর শচীন আমাদের অন্ধকার কূপে তখন বসে আছি। এমন সময় হোটেলে একটা চাকর এসে আমার হাতে একটা কাগজের টুকরো দিয়ে বললে, ম্যানেজারবাবু দিলেন। কাগজে ম্যানেজারবাবু লিখেছেন, হোটেলের 3 নম্বর ঘরটা হঠাৎ খালি হয়েছে, আপনারা যদি ইচ্ছা করেন তাহলে ওই 3 নম্বর ঘরে উঠে আসতে পারেন। শচীন দুষ্টুমি হাসতে হাসতে বললে, এটা আমি আগেই জানতু। আমি আশ্চর্য বললাম, কেমন করে? শচীন বললে, হোটেলের দোতলায় সিঁড়ির ডান পাশের ওই 3 নম্বরের চমৎকার ঘরখানিতে আমি গেলবারে এসে থেকে গিয়েছি। আজও দুপুরে ওই ঘরে গিয়ে মুখে মেরে দেখে এসেছি। ও ঘরে আসবাবগুলো ঠিক আগের মতোই সাজানো গোছানোই আছে। ওই ঘরেই তো বড়বাবু ছিলেন। তার মানে আবার কি? তুমি একটি আস্ত কারণ। আরে এতক্ষণ ওটা বুঝতে পারলে না যে বড়বাবুকে তাড়াবার জন্যই আমি এই ভূতের গল্পটা 3 নম্বরের ঘরের বর্ণনার স্থান পেয়েছি। তাহলে তোমার এই সত্যি ভূতের গল্পটা ওটা একেবারে গাঁজাখুরি।